হ্যালো গাইস, গার্লস গ্লোবাল চ্যানেল সবাইকে ওয়েলকাম। আজকে আমরা কথা বলবো বিয়ন্ড দ্য স্টোরি নিয়ে, আর এটা হচ্ছে তার পার্ট 2। তোমরা আগের পার্টে দেখেছিলে কিভাবে গল্পটা শুরু হয়েছিল, আর আজ জানবো এর পর কি হলো। আর আজকের টপিক হলো বিগ হিট এন্টারটেনমেন্ট। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এর প্রায় 1.5 মাস আগে, নভেম্বরের শুরুর দিকে, মিন ইয়ঙ্গি, যে পরে বিটিএসের সুগা হিসেবে ডেবিউ করবে, সিনসা স্টেশনের এক্সিট 1-এ এসে পৌঁছেছিল, ঠিক যেমন জেহোপও আসতো, এবং সে ডর্ম খুঁজেছিল। যারা ডর্ম মানে জানো না তাদের উদ্দেশ্যে বলে রাখি, ডর্ম মানে হলো ট্রেনিদের একসাথে থাকার জায়গা। আমার মা বাবা আমাকে নামিয়ে দিয়ে গিয়েছিলেন, আর এখানে আমি বলতে কিন্তু সুগার কথা বলা হয়েছে। চেউঙ্গু বিল্ডিংয়ের কাছে ইউজিয়ং রেস্টুরেন্টের বেসমেন্টে একটা প্র্যাকটিস স্টুডিও ছিল। আমি সেখানে দাঁড়িয়েছিলাম যতক্ষণ না পিডক বেরিয়ে এসে আমাকে ভেতরে নিয়ে গেলেন। পরে আমার মা বাবা বলেছিলেন আমাকে দেখে নাকি মনে হচ্ছিল কেউ আমাকে কোথাও টেনে নিয়ে যাচ্ছে। তখন সুগার বয়স ছিল 17। শুধু সঙ্গীতে কেরিয়ার গড়ার জন্য নিজের শহর দেগু ছেড়ে সিউলে আসার মতো বয়স তখনও খুব বেশি হয়নি। কিন্তু কোরিয়ায় সিউলে যদি না থাকা যায় তাহলে মূলধারার শিল্পী হয়ে ওঠা কঠিন। আমি দেগুতে একটা ডান্স ক্রুতে ছিলাম, আর একটা স্টুডিওতেও কাজ করতাম, কিন্তু সুযোগ খুব কম ছিল। মাঝে মাঝে কোনো ইভেন্টে পারফর্ম করার সুযোগ পেতাম। কখনো কখনো আমাদের পারফরমেন্সের জন্য টাকা না দিয়ে টিকিট দেওয়া হতো। আমরা টাকার জন্য করতাম এমন না, কিন্তু অন্তত একবেলা খাবার কেনার মতো পারিশ্রমিক পাওয়া উচিত ছিল বলে মনে হতো। আর অনেক সময় সেটুকুও পেতাম না। যখন সুগা বিগ হিট এন্টারটেনমেন্টে জয়েন করে, তখন সে দেগুতে ইতিমধ্যেই একজন পারিশ্রমিক পাওয়া গীতিকার হিসেবে কাজ করেছিল। সে মিডি শেখার জন্য মিউজিক হাগোয়ানে যেত। আর মিউজিক হাগোয়ান হলো একটা মিউজিক একাডেমি। বিভিন্ন কম্পোজারের সাথে পরিচিত হয়েছিল, আর এক স্টুডিও থেকে আরেক স্টুডিওতে গিয়ে নানা ধরনের কাজ করত। তখন দেগুতে তেমন কোনো আর্টস হাই স্কুল ছিল না যেখানে মূলধারার সঙ্গীত শেখানো হতো। তাই কিছু সময় সে আর্টস হাই স্কুলে ভর্তি হওয়ার উদ্দেশ্যে ক্লাসিক্যাল সঙ্গীতও পড়েছিল। সে বিভিন্ন ধরনের সঙ্গীত শিল্পীর কাছ থেকে বিভিন্ন ধরনের সঙ্গীত শিখেছিল। স্কুলের গান থেকে শুরু করে ট্রট পর্যন্ত সবকিছুই কম্পোজ করত। কিন্তু একজন কিশোর হিসেবে, যে পেশাদার সঙ্গীত শিল্পী হওয়ার স্বপ্ন দেখছিল, বিশেষ করে হিপহপে মগ্ন একজন কিশোরের জন্য, সিউলের বাইরের সুযোগ খুবই কম ছিল। সেই সময় দেগুতে খুব একটা হিপহপ জনপ্রিয় ছিল না। যখন মানুষ র্যাপারদের নিয়ে মজা করত, তাদের হিপহপ যোদ্ধা বলে ডাকত। আর যখন আমি বড় দাদাদের সাথে গান বানাতাম, তারা পার্কে সাইফার করত। তখন হয়তো আমাদের শ্রোতা থাকতো মাত্র 20 জনের মতো, আর আমাদের প্রথম পারফরমেন্সে তো মাত্র 2 জন মানুষ ছিল। পরে ফিরে তাকালে সুগার জন্য সিউলে যাওয়ার সিদ্ধান্তটা বেশ যুক্তিসঙ্গতই ছিল। আসলে সুগা আর জেহোপ দুজনেই বিগ হিটের ট্রেনি হিসেবে যোগ দেওয়ার আগে ইচ্ছাকৃতভাবে আইডল অডিশন প্রক্রিয়ায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। জেহোপ অন্য কোম্পানিতে অডিশন দিয়েছিল এবং তখন সিঙ্গার হিসেবে ডেবিউ করার নির্দিষ্ট স্বপ্ন দেখত। তার ডান্স হাগোন থেকে বিগ হিটের অডিশনের জন্য সুপারিশ করা হয়। 2000-এর দশকে কোরিয়ান আইডল গ্রুপগুলো দেশ বিদেশে জনপ্রিয় হয়ে ওঠায় তারকাখ্যাতি পাওয়ার স্বপ্ন দেখা কিশোররা বিখ্যাত ডান্স হাগনগুলোতে ভিড় জমাতো। সেখানে শুধু নাচ শেখানো হতো না, প্রতিভাবান ছাত্রদের সিউলের এন্টারটেইনমেন্ট কোম্পানিগুলোর সঙ্গে পরিচয়ও করিয়ে দেওয়া হতো। এভাবেই জেহোপ এর প্রাথমিক ট্রেনিং সিউলের ডর্মে ওঠার আগে গংআংজুতে আউটসোর্স করা হয়েছিল। বিগ হিটের A&R টিম গংআংজুতে এসে সরাসরি অডিশন দেখেছিলেন। আমি তাদের সামনে নেচেছিলাম, আর অডিশনে পাশ করার পর 8 মাস আউটসোর্স ট্রেনিং নিয়েছিলাম। এই ট্রেনিং চলাকালীন মাসে একবার আমি নিজের নাচ ও গান গাওয়ার ভিডিও বানিয়ে কোম্পানিতে পাঠাতাম। এদিকে সুগা, যে তখনই একজন পেশাদার গীতিকার ছিল, বিগ হিট এন্টারটেইনমেন্টের একজন বিশেষ মানুষের প্রতি আগ্রহী হয়ে ওঠে। আমি সবসময় গীতিকার ব্যাংসি হিউককে পছন্দ করতাম। TRR লাইক দ্য ফার্স্ট টাইম গানটা আমার খুব ভালো লাগতো, আর পরে জানতে পারি ব্যাংই গানটা লিখেছিলেন। তখন সে টেলিভিশন বা এমন কোথাও ছিল না, কিন্তু ইন্ডাস্ট্রির ভেতরে লোকদের মধ্যে সে ইতিমধ্যে একজন গীতিকার হিসেবে পরিচিত ছিল। বিনোদন জগৎ সম্পর্কে খুব বেশি ধারণা না থাকা কিশোরদের জন্য নিজের ডান্স হাগন যে কোম্পানির কথা বলেছে সেটাকে বিশ্বাস করা, অথবা প্রিয় কোনো গীতিকার সেখানে কাজ করেন বলে অডিশন দেওয়া, সেটাই ছিল সবচেয়ে ভালো সিদ্ধান্ত। আজকের BTS-এর অবিশ্বাস্য সাফল্যের আগেই 2010 সালে বিগ হিট এন্টারটেনমেন্ট ছিল একটি সম্মানিত কোম্পানি, যা একটি তরুণ সঙ্গীতশিল্পীর স্বপ্নের কোম্পানি হওয়ার মতোই যোগ্য ছিল। ব্যাংসি হিউক, যিনি বর্তমানে বিগ হিট এন্টারটেনমেন্টের চেয়ারম্যান, 2005 সালে বিগ হিট প্রতিষ্ঠা করেন।
জেহোপ ও সুগা যখন সেখানে সাইন করে তার আগেই তিনি 8 জেলিম এবং 2 AM এর মতো সফল তারকা বানিয়েছিলেন। বিশেষ করে 2 AM এর ক্যান নট লেট ইউ গো ইভেন ইফ আই ডাই গানটি যা ব্যাং নিজেই কম্পোজ করেছিলেন বিশাল হিট হয়েছিল এবং দলটিকে শীর্ষে পৌঁছে দিয়েছিল। অর্থাৎ বিগ হিট এন্টারটেনমেন্ট ছোট বা তুচ্ছ কোম্পানি ছিল না, আর কোম্পানির মালিক ও প্রধান প্রযোজক নিয়মিত হিট গান তৈরি করার জন্য সুপরিচিত ছিলেন। সেই সময় বিগ হিট যেই দলটি তৈরি করার চেষ্টা করছিল সুগা আর জেহোপের মতো ট্রেনিদের নিয়ে যেই দলটি পরে বিটিএস হবে, সেটা ব্যাংসি হিউকের জন্য একটা নতুন চ্যালেঞ্জ হয়ে উঠেছিল। একটা কেপপ আইডল গ্রুপ তৈরি করা অনেকটা হলিউডের বড় বাজেটের সিনেমা বানানোর মতো ছিল। এখানে পুঁজি, পরিকল্পনা, বিজ্ঞাপন, পিআর, এমনকি কোম্পানি নিজের ব্র্যান্ড ভ্যালুও সব কিছু একসাথে কাজ করে। তবুও এই ইন্ডাস্ট্রি এতটা প্রতিযোগিতামূলক ছিল যে এক দশকে মাত্র 5টি বয় গ্রুপ আর 5টি গার্ল গ্রুপকেই সফল বলা যেত। আর জনপ্রিয় গ্রুপগুলোর বেশিরভাগই এসেছিল যাদের বিগ 3 বলা হতো, যেমন SM এন্টারটেনমেন্ট, YG এন্টারটেনমেন্ট আর JYP এন্টারটেনমেন্টের মতো কোম্পানিগুলো। হলিউডের বড় স্টুডিওগুলোর মতো পুঁজি আর ইন্ডাস্ট্রির অভিজ্ঞতার সবচেয়ে বড় অংশ নিজেদের দখলে রেখেছিল। বিগ হিটের অবশ্য 2AM ছিল, অর্থাৎ 2AM ব্যান্ডটি বিগ হিটের সাথে যুক্ত ছিল, কিন্তু কো লেভেল JYP ট্রেনিং থেকে শুরু করে ডেবিউ পর্যন্ত পুরো প্রক্রিয়াটার নেতৃত্ব দিত। ট্রেনিং আর লঞ্চ করার পুরো প্রক্রিয়াটাই ছিল একদম নতুন উদ্যোগ। এটাই বলা বাহুল্য যে পুরো প্রক্রিয়াটা শুধু একজন ব্যালেড গায়ককে লঞ্চ করার চেয়ে অনেক বেশি কঠিন আর খরচ সাপেক্ষ ছিল। আইডল গ্রুপদের একই সাথে গান ও নাচে দক্ষ হতে হয়, আর এই গাওয়া নাচার দক্ষতা গড়ে তুলতে দীর্ঘ ট্রেনিং দরকার, যার মানে অসংখ্য ট্রেনিকে ভোকাল আর ডান্স শেখানোর জন্য যথেষ্ট প্র্যাকটিস স্পেস দরকার। সুগা আর জেহোপের মতো যারা বাড়ি ছেড়ে এসেছিল আর যারা বেশি সম্ভাবনাময় বলে ডেবিউর কাছাকাছি ধরা হতো, তাদের থাকার জায়গা আর খাবারের ব্যবস্থা কোম্পানিকে করতে হতো। একটা আইডল গ্রুপকে ডেবিউর জন্য প্রস্তুত করতে শুধু অফিস থাকলেই হয় না, বরং সবকিছুর জন্য আলাদা আলাদা বাস্তব জায়গা দরকার। জেহোপ যখন প্রথমবার ক্রিসমাস ইভেতে ডর্মে ঢুকেছিল তখন সে যা দেখেছিল তাতে একটু অবাক হয়ে গিয়েছিল। বিগ হিট এন্টারটেইনমেন্ট তখন এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে একটি গুরুত্বপূর্ণ কোম্পানি ছিল, এমন একটি জায়গা যেখানে জেহোপের মতন নতুন শিল্পীরা নিজের প্রতিভা গড়ে তুলতে ভরসা করতে পারত। কিন্তু কিছু দিক থেকে কোম্পানিটি নতুন স্টার্ট আপের মতোই ছিল। তাদের অফিস ও রেকর্ডিং স্টুডিওগুলো দ্বিতীয় তলার খুব ছোট জায়গার মধ্যেই ছিল। ব্যাংসি হিউক সেই ছোট ঘরগুলোর একটিতে তার আর্টিস্টিক ও অফিসের কাজ করতেন। ঘরটা এত ছোট ছিল যে 3জনের বেশি বসার জায়গা হতো না, আর তৃতীয় জনকে অনেক সময় মেঝেতে বসতে হতো। সব ট্রেনিদের এক বিল্ডিংয়ে রাখার বদলে ব্যাং চিয়ঙ্গু বিল্ডিংয়ের আশেপাশে আলাদা আলাদা জায়গা ভাড়া করেছিলেন প্র্যাকটিস আর থাকার জন্য। এই জায়গাগুলো তাদের অফিসের মতন খুব সাধারণ ছিল, শুধু প্রয়োজনীয় কাজ চালানোর মতো। 2013 সালের ফেব্রুয়ারিতে জাংকুকের প্র্যাকটিস ভিডিও আর পরে হাইপ হেডকোয়ার্টারের BTS এর ডান্স ভিডিওগুলোর তুলনা করলে এটা স্পষ্ট বোঝা যায়। 2013 সালে বিগ হিট তাদের কোম্পানির আকার অনুযায়ী প্রয়োজনীয় সবকিছুই প্রায় জোগাড় করেছিল, কিন্তু বিগ 3 কোম্পানিগুলোর সঙ্গে তুলনা করলে তাদের কাছে প্রায় কিছুই ছিল না। বিগ হিটে একটা জিনিস ছিল যেখানে অনেক WASP ধরনের মানুষ ছিল। WASP অর্থাৎ শ্বেতাঙ্গ। উদাহরণ হিসেবে ট্রেনিদের কথাই ধরা যাক। সেখানে প্রায় 15 জন পুরুষ ট্রেনি ছিল যারা BTS হওয়ার জন্য চেষ্টা করছিল। একসময় 20 জন ট্রেনি প্রতিযোগিতা করছিল গ্ল্যাম নামে একটি গার্ল গ্রুপে জয়েন করার জন্য, যেটি BTS এর 1 বছর আগে ডেবিউ করেছিল। আর গুরুত্বপূর্ণ বিষয় হলো বিগ হিটে প্রযোজক ও কন্টেন্ট নির্মাতা ব্যাংসি হিউক, প্রযোজক P-Dog এবং পারফরমেন্স ডিরেক্টর সংসাং ডিউক ছিলেন। কিন্তু 2 জন কিশোরের জন্য যারা দেগু এবং গোয়ানজু থেকে সিউলে এসেছিল, সবচেয়ে বড় যে বিষয়টি তাদের মনে দাগ কেটেছিল সেটা ছিল সুগার ডর্মে ওঠার ব্যাপারে করা মন্তব্যের মতোই। সেখানে তাদের বয়সের অনেক কিশোর ছিল যাদের আগ্রহ প্রায় একই রকম। সুগা মনে করে, আমি রেকর্ডিং স্টুডিওতে গিয়েছিলাম, সেখানে RM এবং সুপ্রিম বয় ছিল আর অন্য ট্রেনিরাও ছিল। আমরা সবাই সঙ্গীত নিয়ে কথা বলতে বলতে খুব উত্তেজিত হয়ে পড়েছিলাম। তো গাইস, বিগ হিট এন্টারটেইনমেন্টের টপিকটা এখানেই শেষ হচ্ছে। তো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।